বাংলাদেশ নিয়ে ব্যাট হাতে এবার তথাগত রায়। বাংলাদেশে হিন্দুদের অবস্থা ভয়ঙ্কর হবে। বাংলাদেশকে কবজা করেছে মৌলবাদ, মৌলবাদীরাই খেলাচ্ছে ইউনূসকে। উদ্বেগ বাড়বে বাংলা সহ উত্তর পূর্বের। সিএনএ আশঙ্কার কথা প্রকাশ করলেন তথাগত রায়। ইস্যুতে তিনি বারে বারেই মুখ খুলেছেন, কখনো এক্স হ্যান্ডেলে, কখনো সরাসরি, কখনো সমাজ মাধ্যমে। সংবেদনশীল ইস্যু হলেও তিনি থেমে থাকেননি। হ্যাঁ, তার বক্তব্যে অনেকে সহমত পোষণ করেছেন, অনেকে বিপক্ষে বলেছেন, কিন্তু তিনি তার বক্তব্যে অবিচল থেকেছেন। অশান্ত বাংলাদেশ, একেবারে ত্রজ্জ পরিস্থিতি, তখনও তিনি থেমে নেই। তিনি প্রাক্তন রাজ্যপাল এবং বর্ষিয়ান রাজনীতিবিদ তথাগত রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অশান্ত বাংলাদেশের দলিল দস্তাবেজ নিয়ে আমরা তার কাছে হাজির হয়েছি কিছু বোঝার জন্য, কারণ বিস্তর লেখালেখি রয়েছে তার উপর। তার বাংলাদেশে একটা আলাদা পার্ট, তিনি দীর্ঘদিন তিনি চর্চার মধ্যে রয়েছেন। তো তথাগত বাবু, অনেক আপনাকে স্বাগত সিএনএ। নমস্কার। একটা বিষয় জানতে ভীষণ ইচ্ছে করছে যে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলেন, মোহাম্মদ ইউনূস এক বুক স্বপ্ন নিয়ে বাংলাদেশে চলে এলেন। এই গোটা জার্নিটা, প্রেক্ষাপটটা বা বাংলাদেশের পরিবর্তনটাকে আপনি ঠিক কীভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে, মোহাম্মদ ইউনূস কোনো স্বপ্ন নিয়ে আসেননি। মোহাম্মদ ইউনূস রাজনীতির সময় রাজনীতির রও বোঝেন না, কোনো দিন বোঝেননি, এবং সেটা তার দোষ নয়। প্রত্যেকেরই নিজের নিজের একটা জীবনে ক্ষেত্র থাকে, যাকে স্পেশালাইজেশন বলে, সেরকম আছে। মোহাম্মদ ইউনূস মেয়েদের এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করেছেন, অন্য নানা রকমে করেছেন, কিন্তু রাজনীতি কখনো করেননি, এমনকি রাজনৈতিক মন্তব্যও করেননি। অতএব মোহাম্মদ ইউনূসের কোনো কালে কোনো স্বপ্ন ছিল না। উনি হিলারি ক্লিন্টন ও বারাক ওবামা ইত্যাদি কিছু আমেরিকার ডেমোক্রেটিক পার্টির কিছু নেতাদের স্নেহধন্য ছিলেন, জর্জ সোরস সম্ভবত, এবং তারাই ডিপ স্টেটের জর্জ সোরস বলছেন তো। এখন কতটা ডিপ আছে জানি না, আমি আমাদের ট্রাম্প জিতবার পরে কতটা ডিপ আছেন জানি না, কিন্তু ওদের স্নেহধন্য ছিলেন এবং ওরাই ওকে এখানে পাঠিয়েছেন। পাঠাবার ফলে যেটা হয়েছে সেটা হলো যে বাংলাদেশের যে মৌলবাদী অংশটা ছিল, সেই মৌলবাদী অংশটা একে কবজা করে নিয়েছে, জায়গাটাকে কবজা করে নিয়েছে, এবং কবজা করে বাংলাদেশকে আস্তে আস্তে পুরোপুরি আবার পূর্ব পাকিস্তান হওয়ার দিকে নিয়ে যাচ্ছে। এর মধ্যে মোহাম্মদ ইউনূসের কোনো অবদান নেই। সেটা তো ঠিক, আপনি বলছেন বাংলাদেশ আমাদের পশ্চিমে পশ্চিম পাকিস্তান, পূর্বে এবার পূর্ব পাকিস্তান হতে চলেছে। 1971 থেকে বারে বারে আমরা দেখি যে জেনারেল জিয়াউর রহমান বা মোহাম্মদ হোসেন এরশাদ, যতবারই এই ক্ষমতা বদল বাংলাদেশে হয়েছে, বাংলাদেশের চারিত্রিক বদল হয়েছে। একটা হলো কখনো সেখানে ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আবার কখনো ফিরে এসছে। আবার মোহাম্মদ ইউনূসের যে আসল উদ্দেশ্য, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা, বাঙালির জাতীয়তাবাদ সব বাদ, তাহলে বাংলাদেশি ক্রমশ একটা মানে মধ্যযুগীয় সেই ইরাক সিরিয়ার পথে হাঁটতে চলেছে। এটা হচ্ছে বাংলাদেশের যে মৌলবাদী অংশ আছে তাদের উদ্দেশ্য। তারা মোহাম্মদ ইউনূসকে নিয়ে খেলাচ্ছে, এবং মোহাম্মদ ইউনূস তাদের মতে খেলছেন, কারণ কে না চায় একটা রাষ্ট্রপ্রধান হতে। উনি যদিও ওর আইনত কোনো অবস্থান নেই, আইনত কোনো দায়িত্ব নেই, কিন্তু তবু আছেন, রাষ্ট্রের মাথায় আছেন। সেই অবস্থায় উনি, ওরা যা যেরকমভাবে খেলাচ্ছেন, যা খেলাও তুমি, সেই খেলা খেলে যাচ্ছেন। বলছেন র্যাডিক্যাল ফোর্স কাজ করছে বা মৌলবাদগুলো কাজ করছে, তাহলে মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎটা কি? মোহাম্মদ ইউনূসের আপাতত ভবিষ্যৎ হচ্ছে এদের হাতে ফুটবল হয়ে থাকা, এবং যতদিন এদের ক্ষমতা থাকবে, এদের ক্ষমতা অনন্তকাল থাকবে না, সেটা বোঝা দরকার। কারণ আমেরিকার যে সমস্ত শক্তি এদেরকে এই স্থানে, এই জায়গায় বসিয়েছিল, সেই শক্তিগুলো এখন ক্ষয়িষ্ণু, এবং ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত মানুষকে তার নিজের মন্ত্রিসভায় নিয়ে আসছেন এবং তাদের সেক্রেটারির পদ দিচ্ছেন, সেই সব মানুষরা, আমার বিশ্বাস, বেশিরভাগই এই জিনিস বরদাস্ত করবেন না। অতএব মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ খুব উজ্জ্বল, এমন কথা আমি বলতে পারবো না। একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা চরিত্রটা চলে যাচ্ছে মোটামুটি, আমরা ধরে নিই, তাহলে সেটা ইসলামিক রাষ্ট্রে পরিণত হবে। সেটা আমাদের দেশের পক্ষে বা আমাদের বাংলার পক্ষে কতটা হিতকারী হতে পারে বা কতটা অহিত হতে পারে? হিতকারীর কি বলছো তুমি? হিতকারীর কোনো প্রশ্ন ওঠে?
এই বাংলাদেশ যখন 1971 সালের জন্ম হয়, তখন বাংলাদেশ খানিকটা বলা যায় ধর্মনিরপেক্ষ ছিল, তাও পুরোপুরি ছিল না। কিন্তু তখন এর মাথায় কিছু কিছু নেতা ছিলেন, তখনও তো শেখ মুজিব এতে ছিলেন, পাকিস্তানে কারারুদ্ধ ছিলেন, কিন্তু কিছু কিছু নেতা ছিলেন যেমন তাজউদ্দিন, যেমন কামারুজ্জামান, যেমন সৈয়দ নজরুল ইসলাম, এরা বাস্তবেই ছিলেন, ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন। শেখ মুজিব ফিরে আসার পরে এরা আস্তে আস্তে ম্লান হতে আরম্ভ করেন এবং 74 সাল নাগাদ শেখ মুজিব একটা স্বৈরতান্ত্রিক কাঠামো খাড়া করেন যার নাম বাকশাল, এবং এই বাকশাল কাঠামো খাড়া করার পরে এদেরকে একেবারে বার করে দেন। শেখ মুজিবের হত্যা সপরিবারে হত্যা হওয়ার পরে এদেরকে পরবর্তী যে শক্তিরা এসেছিল তারা এদের জেলে পাঠায় এবং জেলের মধ্যেই হত্যা করে। বিশেষ করে তাজউদ্দিনকে হত্যা করাটা অত্যন্ত মানে ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে অত্যন্ত নেতিবাচক একটা ব্যাপার হয়েছে। আজকে যে অবস্থায় বাংলাদেশ রয়েছে তাতে দুটো জিনিস হবে, একটা হচ্ছে হিন্দুরা ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে এবং তারা ভারতে চলে আসতে চাইবে, আর 2 নম্বর হচ্ছে যে মৌলবাদী মুসলমানরা আরও জোর পাবে এবং তারা ওইখান থেকে আরও চেঁচামেচি করবে। পশ্চিমবঙ্গে তো মৌলবাদী মুসলমানের অভাব নেই, পশ্চিমবঙ্গে প্রচুর আছে। এই তো আমাদের সিদ্দিকুল্লার মতন লোক, এরা তো আরও পাবেন, সাহস পাবেন এবং বাংলাদেশি অনুপ্রবেশ আরও বাড়াবার চেষ্টা করবেন। পুরো ফলটা অত্যন্ত ভয়াবহ হবে, শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, এটা ভয়াবহ হবে উত্তর পূর্ব ভারতের জন্য। কারণ উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকি ভারতের সম্পর্ক হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে, শিলিগুড়ি করিডোরের মধ্যে দিয়ে। সেই পশ্চিমবঙ্গই যদি বেহাত হয়ে যায়, সে শিলিগুড়ি করিডোরটা আবার উত্তর দিনাজপুর জেলায় পড়ে, যেটা নাকি মুসলিম প্রধান। অতএব পশ্চিমবঙ্গ যদি কোনোভাবে বেহাত হয়ে যায় তাহলে আর রক্ষা নেই, তাহলে পশ্চিমবঙ্গ যাবে তো বটেই, আর উত্তর পূর্ব ভারতও যাবে, সব দিক দিয়ে ভারতের লোকসান হবে। উত্তর ভারতের জায়গা থেকে বা চিকেন নেক বা চিকেন করিডোরের কথা আপনি বলছেন, এক্ষেত্রে একটা বিষয় আসছে যে চট্টগ্রামের যে বিগত 1 মাসের যে ঘটনা, ব্যাপক অত্যাচারের অভিযোগ উঠছে, সামরিক কর্তাদের বিরুদ্ধে উঠছে এবং সেখানে চাকমা বা বিভিন্ন উপজাতিরা তারা ত্রস্ত হয়ে রয়েছেন এবং চট্টগ্রাম কার্যত বিদ্রোহ করেছে বাংলাদেশের সেনার বিরুদ্ধে এবং তারা অন্তর্ভুক্তিকরণ চাইছে, স্বাধীনতা চাইছে। সেই ব্যাপারটা কিভাবে সম্ভব, আদৌ কি সম্ভব? এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের একটু ইতিহাসের মধ্যে যেতে হবে। যে ভূখণ্ডের আজকে নাম বাংলাদেশ, আগে নাম ছিল পূর্ব পাকিস্তান, তার না আগে নাম ছিল পূর্ববঙ্গ, সেখানে তো হিন্দুর ওপর অত্যাচার আজকে থেকে আর হচ্ছে না। সেটা আরম্ভ হয়েছিল 1946 সালের অক্টোবর মাসে নোয়াখালীতে। তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে সেটা আস্তে আস্তে আবার বেড়েছিল। 1950 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে এটা একটা ভয়াবহ বিভৎস আকার ধারণ করেছিল, হিন্দু নির্যাতন। সেই সময় আন্দাজ করা হয়ে থাকে যে 50,000 হিন্দু খুন হয়েছিল এবং সেই সময় পুরো হিন্দু মধ্যবিত্ত শ্রেণীটা এই ভূখণ্ড ছেড়ে ভারতে চলে আসে। তারপরে ধীরে ধীরে পাকিস্তান একটা পলিসি নিয়েছিল যে টুথপেস্টের টিপে রাখলে পরে যেমনি আস্তে আস্তে টুথপেস্ট বেরোতে থাকে, এই রকমভাবে ওরা হিন্দু বার করে দেবে এবং সেটা করেওছে। ভারত সেটা হাঁ করে তাকিয়ে দেখেছে, কিছুই করেনি, কারণ ভারত ধর্মনিরপেক্ষ। ভারতের কাছে তার ধর্মনিরপেক্ষটাই বড় কথা, তার জাতীয় স্বার্থটা বড় কথা নয়, অন্তত তখন যে সরকার ছিল তাদের হাতে ছিল। তো সেই পরিপ্রেক্ষিতে পরিস্থিতিটা দাঁড়ালো যে বাংলাদেশে হিন্দুর অনুপাত, যেটা 1947 সালে ছিল মোটামুটি 29%, সেটা এখন কমে 8% দাঁড়িয়ে গেছে, আরও কমবে। যেরকম যে সরকার এসছে তাদের কবলে পড়ে আরও কমবে। পরিস্থিতি দিনকে দিন খারাপ হতে থাকবে, হিন্দুদের পক্ষে, মৌলবাদী মুসলমানদের পক্ষে ভালো হতে থাকবে, তারপরে কি হবে আমি জানি না। আপনি বলছেন যে কট্টরপন্থীদের পাল্লায় পড়ে সেখান থেকে সংখ্যালঘুরা চলে আসবেন, তাহলে এখানে আসলেও তাদেরকে তো অনুপ্রবেশকারী বা এই তকমা পেতে হবে, সেটা তো তাদের পক্ষে সুবিধাজনক হবে কি আদৌ? মানে আসলেও তো খুব একটা সুবিধা করতে পারবেন না। আরে প্রাণ বাঁচানো তো আগে, মেয়েদের সম্মান বাঁচানো তো আগে, তকমা পরের কথা। তোমাকে যদি আজকে গলায় ছুরি ধরা হয় তাহলে তুমি কি তকমার কথা চিন্তা করবে? আগে তো প্রাণ আর মেয়েদের সম্মান,
এই দুটো বাংলাদেশের হিন্দুদের সব সময় চিন্তান্বিত করে রাখে আর কি। অতএব তারা আসবেই। ভারত যদি কোনো মানে কঠোর পদক্ষেপ না নেয় এই বিষয়ে, তাহলে তারা আসবেই। তাদের আশাটা বাঞ্ছনীয় নয়। যেটা উচিত সেটা হলো যে ভারতের পক্ষে কূটনৈতিক চাপ প্রয়োগ করে বাংলাদেশকে বাধ্য করা। কারণ বাংলাদেশ একটা পুচকে দেশ, ভারতের বগলের তলার দেশ। মানচিত্রের মধ্যে তাকালে সেরকমই দেখা যায়। এই পুচকে দেশটাকে কবজা করা ভারতের পক্ষে কিচ্ছু কঠিন কাজ নয়। তাহলে যে প্রশ্নটা আসে যে তৎকালীন সরকার, আপনি বলছেন যে তারা একটা অন্য নীতি নিয়েছিলেন, তো বর্তমানে তো কেন্দ্রে এনডিএ বিজেপি সরকার রয়েছে, ফলে এদের ক্ষেত্রে বাংলাদেশ শরণার্থী সংখ্যালঘু যদি আসেন তারা কি নীতি নিতে পারেন আপনি? নীতি তো নেয়াই হয়ে গেছে। সিএএ বলে যে আইনটা হয়েছে সেটা তো খুব পরিষ্কার নীতি। তাতে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে বা আফগানিস্তান থেকে বা পাকিস্তান থেকে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইহুদি ইত্যাদি যারা আসবে তারা এই দেশের নাগরিকত্ব পাবে। এখন এই নীতিটাকে মানে কাজে পরিণত করবার জন্য যে রুল ফ্রেমিংয়ের দরকার ছিল সেটা এখনো হয়নি। কেন হয়নি তা আমি বলতে পারবো না, কিন্তু এটা হলে পরে বাকিটা হয়ে যাবে। কারণ এমনি আইনসভার মধ্যে, আমাদের সংসদের মধ্যে যে কাজটা করা ছিল সেটা তো হয়ে গেছে। সেটা তো নতুন করে কিছু নীতি প্রণয়নের দরকার নেই। একটা বিষয় আসছে যে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি নির্বাচনের আগে বাংলাদেশের পরিস্থিতি মুখ খুলেছেন এবং বারে বারে দেশের প্রধানমন্ত্রী, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন। কিন্তু সেভাবে অনেকে মনে করছেন যে বঙ্গ বিজেপি বাংলাদেশ ইস্যুতে সেভাবে রাস্তায় নামেনি। আপনি কি তেমনটাই ফলো করেছেন বা দেখেছেন? তেমনভাবে নামেনি, এ কথা সত্যি। মানে সেটা কি নামা দরকার ছিল? অবশ্যই দরকার ছিল, 100 বার দরকার ছিল। আজকে বাঙালি হিন্দু তো বিজেপিকে ভোট দেয়, বিজেপিকে তো মুসলমানরা ভোট দেয় না। আজকে মুসলমানদের যেরকমভাবে তোয়াজ করছেন মমতা সরকার, সে তার ভিত্তিতে বলা যায় যে মুসলমানরা প্রায় কেউই বিজেপিকে ভোট দেয় না। অতএব বিজেপি যে 38% ভোট পায় সেটা পুরোপুরি বাঙালি হিন্দুর ভোট, মানে ভারতীয় হিন্দুর ভোট, তার মধ্যে হিন্দিভাষীয় হিন্দু আছে। এখন তাদের স্বার্থে যদি পশ্চিমবঙ্গ বিজেপি কাজ না করে তাহলে কে করবে? দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে মোহাম্মদ ইউনূস, যাকে আপনি বলছেন পুতুল সরকার, তার যে পরামর্শদাতা হয়েছেন রিসেন্টলি মাহফুজ আলম, এই মাহফুজ আলমের ব্যাকগ্রাউন্ড যেটা পাওয়া যাচ্ছে যে একটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর কর্মকর্তা ছিলেন, একদম মাথায় ছিলেন। তাহলে যে দেশের উপদেষ্টা জঙ্গি গোষ্ঠীর পরামর্শদাতা, তাদের ফিলসফি কি আগামী দিনে আমাদের জন্য বা তাদের জন্য? ফিলোসফি কি তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, যে দেশটাকে পূর্ব পাকিস্তান করার জন্য, মৌলবাদী দেশে পরিণত করবার জন্য এরা এগিয়ে যাচ্ছে। যাই হোক, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ ছিল, সেই ক্রমশ সিরিয়াতে পরিণত হয়। সেটা গণতান্ত্রিক দেশ ছিল, এখন আর নেই, এবং ভবিষ্যতে আমি কোনো তার লক্ষণ দেখতে পাচ্ছি না সেই গণতন্ত্রে ফিরবার। কারণ মুসলমানরা অনেকেই বিশ্বাস করে, বিশেষ করে কট্টরবাদী মুসলমানরা বিশ্বাস করে যে গণতন্ত্র ইসলামের শাস্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ওরা নিজামে মুস্তাফা চায়, ওরা খিলাফত চায়। নিজামে যারা উদারবাদী মুসলমান ছিলেন, যেমন ওই তাজউদ্দিন বা কামারুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম, তাদের পরিস্থিতি আলাদা ছিল। কিন্তু বর্তমানে যাতে এই মাহফুজ আলম টাইপের, এদের কাছে গণতন্ত্রটা একটা ঘৃণ্য প্রথা। গতকাল একটা জাহাজ করাচি থেকে সরাসরি চট্টগ্রামে আসে এবং বাংলাদেশ বলে আমরা ব্যবসা শুরু করলাম পাকিস্তানের সঙ্গে পুরো দস্তুর। তাহলে পাকিস্তান কি তার ইস্টার্ন পার্টে আবার ফ্রন্ট করার চেষ্টা করবে, যেটা আগে ছিল? খোলার চেষ্টা অনেক দিন থেকেই করেছে। পাকিস্তানের আইএসআই বাংলাদেশে কাজ করছে। এখন আর একটা বাণিজ্যিক সম্পর্কই, তবে লজিস্টিক্সটা তো ভাবতে হবে। বাংলাদেশ তো আর পাকিস্তানের পাশের দেশ নয়, মাঝখানে ভারত আছে। অতএব যত পারে ঘুরে আসুক। আর পাকিস্তান তো একটা ভিখিরির দেশ, পাকিস্তান একটা হাঘরে দেউলিয়া দেশ। তারা কত জাহাজ পাঠায় দেখা যাক। ভারত যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়, যেটা করা উচিত, কারণ বাংলাদেশ টাকা দিতে পারছে না, বিনে পয়সা তুমি যদি বিদ্যুতের পয়সা না নাও তাহলে তোমার বাড়ির লাইন কেটে দেবে। কিন্তু বাংলাদেশের লাইন এখনও ভারত বা আদানি কাটেনি। যদি কেটে দেয় তাহলে কত বাংলাদেশ চালায় দেখা যাবে। বাংলাদেশের পুরো বস্ত্র ব্যবসাটাই উঠে যাবে, পুরো ব্যবসাটাই উঠে যাবে। কিন্তু বিদ্যুৎ 1000 বা 1500 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হলে কি হয়,
সেটা আমরা এই পশ্চিমবঙ্গে দেখেছি 80-র দশকে, বাংলাদেশ আজ বাদে কাল দেখতে পাবে। আপনি যে কথা বলছেন তাতে তো আমরা প্রত্যেক দিন সোশ্যাল সাইট থেকে বিভিন্ন জায়গায় প্রচণ্ডভাবে ভারত বিরোধিতা দেখতে পাই, ওদের ভারতীয় পণ্য বর্জন সব কিছু দেখতে পাচ্ছি। তারপরও ভারত অদ্ভুতভাবে একটা দার্শনিক চেহারা নিশ্চুপ হয়ে রয়েছে বলে অনেকে মনে করছেন। এইটার কারণটা ঠিক কী? এই কারণ আমি বলতে পারবো না। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তথাগতবাবু যেটা পরিষ্কার বললেন এবং যেটা হতে চলেছে, যে যেভাবে বাংলাদেশের ধর্মীয় নিরপেক্ষতা কার্যত অদৃশ্য হতে চলেছে, কট্টরবাদীদের দাপাদাপি শুরু হতে চলেছে এবং হচ্ছে, তাতে আগামী দিন বাংলাদেশ কার্যত ভারতবর্ষ এবং বাংলার পক্ষে একটা বিপদের সংকেত বলে মনে করছেন তথাগতবাবু বা একটা বড় অংশ। ছবিটা ঠিক কী হয়, আদবে বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় নাকি বাংলাদেশ বিপজ্জনক দেশে পরিণত হয় ভারতের জন্য, সেটা একমাত্র সময় বলবে। ক্যামেরায় সৌম্যের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়, সিএন।